হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এসে হাতে এক গ্লাস গরম জল আর কাঠবাদাম নিয়ে ছাদে বসে বসে খাচ্ছিলাম, আর এই বাইরের প্রকৃতির দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে জলখাবারে বানাচ্ছি চিড়ের পোহা। আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে এই বাদামটা ভেজে নিচ্ছি। ভুলটা কোথায় করেছি জানো? ফোড়নটা দিতে আগে ভুলে গেছি, সেই কারণে ওই ডবল খাটনি। আলু ভেজে তুলতে হলো, বাদাম ভেজে তুলতে হলো, তারপরে ফোড়নটা দিতে হলো। কালো জিরে, কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে ফোড়নটা দিয়েছি। এইটা যদি আগে দিয়ে দিতাম তাহলে তারপরে আলুটা ভেজে বাদাম ভেজে নিয়ে বেশ তাড়াতাড়ি হয়ে যেত। তো যাকগে, কথায় বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, আমারও হয়েছে সেই দশা। সকাল সকাল এই ডবল খাটনি, হাতে তো একে সময় থাকে কম, তাড়াহুড়োর মধ্যে আরও যেন সবটা গন্ডগোল হয়ে যায়। তারপরে আমার কাছে মোটা চিড়ে গেছিলো ফুরিয়ে, কিন্তু মন হয়েছিল চিড়ের পোহা খাবো। পাতলা চিড়ে ছিল, সেটা ভালো করে ধুয়ে নিয়ে চিড়ের পোহাটা বানিয়ে নিলাম। আরেকদিকে ভাতের চালটাকে গুছিয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। বাবু স্নানটা করে বেরোবার পরে, আমার তো সকালেই স্নান হয়ে গিয়েছিল, মাম্মাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পরে এই তিনজনের জন্য চিড়ের পোহা নিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। পাতলা চিড়ে দিয়ে বানিয়েছিলাম পোহাটা ঠিকই, তবুও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। অনেক সময় জানো তো, পাতলা চিড়ে দিয়ে বানালে চিড়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখনই একদম সেই ভাতের মতো মাখো মাখো হয়ে যায়। আমার এখানে আলুটা বেশি ছিল, বাদাম বেশি ছিল, সেই কারণে চিড়ের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকার জন্য খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। আমি যদিও চিড়ে যখন মাসকাবাড়ি আনি তখন কিন্তু দুরকম নিয়ে আসি। এই চিড়ে পাতলাটা আমি ওই দই দিয়ে বা দুধ দিয়ে ফল দিয়ে এরকম মেখে খাই, আর যেটা মোটা চিড়ে আনি সেইটা কিন্তু শুধুমাত্র পোহা বানাবার জন্য। এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরে। ঘরে সেরকম আজকে আর কাজকর্ম নেই, বিছানাপত্রগুলো গুছিয়ে তোলা হয়ে গেছে, আর মাম্মামের ঘরে আমার ঘরে ডাস্টিংয়ের কোনো কাজ নেই। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, পরিষ্কার জায়গায় সেকেন্ড টাইম আবার পরিষ্কার করে অহেতুক সময় নষ্ট আমি করি না। সেইটুকুনি সময় আমি বাঁচিয়ে রাখি আমার নিজের জন্য, তা আমি যেমনভাবেই কাটাই না কেন। ওই যে বলতে পারো মি টাইম, প্রত্যেকটা মানুষেরই কিন্তু 24 ঘন্টার মধ্যে কম করে আধা ঘন্টা মি টাইম থাকা উচিত। সব সময় তো সবার কথা চিন্তা করি, নিজের কথাটা তো এইটুকুনি ভাবতে লাগে। নিজে কি ভালোবাসি সেটা তো চিন্তা করতে লাগে। আমি তো আর সংসারের কাজে ফাঁকি দিয়ে নিজের জন্য সময় বার করছি না। সংসারের প্রত্যেকটা কাজ সময় মতো সবটা শেষ করে সময় বাঁচাচ্ছি, অ্যাডভান্স কাজ গুছিয়ে রেখে, সেটা তো আমার জন্যই হবে বই কি। তো সেইটুকুনি সময়তে বই পড়ি, গান শুনি, মুভি দেখি, বা পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবের সাথে ফোনে গল্প করি, বা বাপের বাড়িতে বা নিজের খুব কাছের মানুষের সাথে ফোনে আড্ডা দিই, সে আমি যাই করি না কেন, এইটুকুনি অধিকার তো মানুষ হিসাবে আমার থাকাটাই উচিত। আমার কেন, প্রতিটা গৃহিণীদেরই। আমরা গৃহিণীরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে থেকে বাসি কাজকর্ম সারা, বিছানাপত্র তোলা, জামা কাপড় কাচা, রান্না বান্না, সারাদিনের সমস্ত কাজকর্ম করি। তো কাজের ফাঁকে যদি একটু সময় বাঁচে, তো সেটুকুনি সময় আমাদের নিজেদের জন্য হওয়াটা উচিত। নিজের মনকেও তো কিছু দিতে লাগে, তা না হলে ভালোটা থাকবোটাই বা কেমন করে। আর এই তো এইখানে দেখো, জলখাবার খাওয়ার পরে যে বাটিগুলো ব্যবহার হয়েছিল সবটা সিঙ্কের পাশে গুছিয়ে রেখে দিয়েছি। একেবারে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ডিশওয়াশারে দেব। আর দুপুরবেলাতে এখানে তো তোমরা দেখতেই পেলে চিকেন কষা হচ্ছে আর ভাত হচ্ছে। যেদিনকে আমার ঘরে মাংস হয় তোমরা তো জানোই যে আর কিছুই লাগে না, কিছু বানালেও ওরা খায় না, সেই জন্য আমি বানানোটাই ছেড়ে দিয়েছি। আর আমারও অনেকটা ঝামেলা কম, জানো তো। মাংস হলে মাংসর সাথে একটুখানি স্যালাড কিছু বানিয়ে দিলে, মানে শসা, পেঁয়াজ, টমেটো যাই হোক না কেন, যেটা ঘরে থাকে আর কি, দিয়ে দিলে পরে ওই মাংস দিয়ে দুপুরবেলাতে ভাত বা পোলাও যেদিন যেমন হয় সেটা খেয়ে নেয়। আর রাত
রাতের বেলাতে রুটি লুচি পরোটা যাই হোক না কেন যেটা খেতে চাই বানিয়ে দিই, আমারও অনেকটা চিন্তা কম থাকে। এই সকালবেলা থেকে ঘুম থেকে উঠতে না উঠতেই কী খেতে দেবো, কি রান্না করব, দুপুরে কি হবে, রাতে কি হবে, এ এক মহা চিন্তার ব্যাপার। মাংস হলে পরে আমার চিন্তাটা কম থাকে। অবশ্য তোমরা আমার ঘরে মাংসটা একটুখানি বেশি দেখবে, বাবা মেয়ে ওরা দুজনেই মাছের অত ভক্ত নয়, মাংস খেতে বেশি ভালোবাসে। আর আমারও খুব একটা মন্দ লাগে না, তো যেদিনকে যেরকম বলে সেদিনকে সেরকম বানাই আর কি। সব কিছু মিলিয়ে মিশিয়েই আমার ঘরে রান্নাবান্না হয়ে থাকে। এখানে মাংস হচ্ছে আর রঙটা এত সুন্দর কেন হয়েছে জানো? টমেটো রয়েছে আর সমস্ত মশলাটা করেছি পাকা লঙ্কাতে। আমি বলেছিলাম বাজার থেকে আলাদা করে পাকা লঙ্কা নিয়ে আসতে, সেই পাকা লঙ্কা দিয়ে বানিয়েছি বলে এত সুন্দর রঙটা এসছে। রাজমাটা ভিজিয়ে রেখেছি, সেটাই তোমাদেরকে হাতে করে তুলে দেখালাম। এই মুহূর্তে 1:45 মতো বাজে, ঘরে একটা মুভি চলছে, হিন্দি সিনেমা পুরনো দিনের। অমিতাভ বচ্চন আর ঐশ্বরিয়া রাই আছেন, খাকি সিনেমা নামটা। তো বাবা মেয়ে দুজনে বসে বসে দেখছে। আমি এই স্যালাড কেটে 3 জনের জন্য প্লেট এখানে কাউন্টার টপে গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘরে গিয়ে 3 জনে খাওয়া দাওয়া করে নেব। তো দুপুরের কাজকর্ম মোটামুটি এইখানেই কমপ্লিট। রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই খাওয়া দাওয়া শেষে বাসনগুলো ডিশওয়াশারে ঢুকিয়ে দিলেই শেষ। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বিকালবেলাতে। পৌনে 6টা মতো বাজে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলার দিকে আমার রান্নাঘরটা ঠিক এই দৃশ্য থাকে। কড়াইটা মেজে ঘষে পরিষ্কার করে ঢাকা দেওয়া রয়েছে, আর ওই পাশে রাজমা ভিজিয়েছিলাম বললাম, সেই রাজমাটা ভেজানো রয়েছে। কেন জানি না ভিতরটাতে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, 2বার 3বার করে জল বদলে দিয়েছি। তো আজকে রাজমাটাকে সিদ্ধ করে রেখে দেবো, আগামীকাল বানাবো। এই আগামীকাল সকালবেলার জন্যেই আজকে এই প্রস্তুতি। দুপুরবেলাতে মাংসটা খাবার পরে এইটুকুনি আছে, যেটা দিয়ে আমাদের 3 জনের রাত্রে খুব ভালো মতোই হয়ে যাবে। একটুখানি আটা মাখতে হবে, রুটি বানাবো, বানিয়ে এপিট ওপিট একটু তেল দিয়ে সেঁকে দেবো। সেটাকেই আমরা ঘরে সেঁকা পরোটা বলি। আর ওটা দিয়ে ওরা কিন্তু মাংসটা বেশ ভালোবেসেই খেয়ে নেবে, কারণ ওরা বললো যে আর ছাকা তেলে লুচি পরোটা কিছু বানাতে হবে না, সেঁকা পরোটা বানিয়ে দিলেই হবে। তো কোনো রকম কোনো ঝামেলা নেই, আমিও রাজি। আর আমি যখন আটা মাখি তার মধ্যে কিন্তু লবণ বা ময়ান কোনো কিছুই দিই না, কারণ রুটি যখন আমি বানাই আটা মাখার মধ্যে লবণ দেওয়ার অভ্যাস আমার কখনোই নেই। কোনো এক বন্ধু আমাকে ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছিলে যে আটা মাখা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় না। না, নষ্ট হয় না, তবে দীর্ঘদিন রাখলে পরে তো জিনিসটা নষ্ট হবেই, তাই না? তো আটা মাখা যদি 1-2 দিন রাখতে চাও ফ্রিজে, যখন বাটিতে করে ফ্রিজে তুলবে একটুখানি গায়ে তেল মাখিয়ে দেবে। আর খেয়াল রাখবে কন্টেনারটা যেন এয়ার টাইট হয়। যদি ভিতরে হাওয়া ঢুকে যায় তাহলে মাখা আটার ওপরে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, তো সেই জায়গাগুলোই কিন্তু নষ্ট হয়ে যায় বা বেলা যায় না, ওই জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলে দিতে লাগে। বাটিতে করে কোনো প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে আটা মাখা কখনোই ফ্রিজে রাখবে না। চেষ্টা করবে যদি রাখতেই হয় 2-1 দিন তাহলে এয়ারটাইট কন্টেনারে রাখতে। আমি কিন্তু তেল মাখাই না, এমনিই রেখে দিই। কারণ কি বলতো, আমি এই যে এখন রাত্রিবেলায় আটা মাখছি, আগামীকাল সকাল বা আগামীকাল রাত্রে হয়ে শেষ হয়ে যাবে, এর বেশি আমার আটা মাখা ফ্রিজে থাকে না। রাজমাটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে ওর মধ্যে লবণ, হলুদ আর 2টো আলু কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মোটামুটি 7-8টা মতো কুকারে সিটি দিতে হয়েছে। আগামীকাল সকালবেলাতে জলখাবারের জন্য রাজমাটা আজকেই আমি সিদ্ধ করে রেখে দিচ্ছি। সকালবেলাতে তখন মশলাটা বানিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবো। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাইড থেকে তোমরা হয়তো একটা ঠক ঠক করে আওয়াজ পাচ্ছ, আমার পাশের বাড়িতে কাজ চলছে, সেইখানকার আওয়াজটাই এখানে আসছে। প্লিজ একটু অ্যাভয়েড করো জিনিসটা।
6:30 পৌনে 7টা মতো বাজে। বাবু এসেছে, মামাম রয়েছে, একটু কিছু খাবারের জন্য বানাবো, তো ভাবলাম একটু চিড়ে ভাজা করে দিই। তো চিড়েটা ভেজে নিয়ে একটু বেশি করেই বানিয়ে রেখে দেবো। আর এই যে রাজমা সিটি দিয়েছে কুকারে, কুকারটার অবস্থা একদম খারাপ, ওটা ডিশওয়াশারে দিতেই লাগবে। এখানে দেখো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে বাদামটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু কারি পাতা দেবো আর চিড়ে দেবো, বিট লবণ দেবো, দিয়ে জিনিসটা ভাজা ভাজা করে আমি এরকমভাবে ভেজে কন্টেনারে স্টোর করেও রাখি কখনো কখনো। তো দেওয়ার সময়তে মুড়ি মিশিয়ে দিলে পরে বেশ সুস্বাদু লাগে। আর ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিই। আর চিড়েটা যেহেতু পাতলা চিড়ে, এখানে তো আর ধুলে পরে আমি ভাজা বানাতে পারবো না। একটা শুকনো কাপড়ের মধ্যে নিয়ে চিড়েটা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই চিড়েটা ভাজা বানাচ্ছি। এরকমভাবে চিড়ে ভেজে তোমরা কিন্তু কন্টেনারে স্টোর করে মোটামুটি 4-5 দিন রেখে দিতে পারো। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে পরে মাঝে মধ্যে তো একটু আধটু কিছু খেতেই চায়, তো কন্টেনার থেকে বার করে এমনিও দিতে পারো, বা কখনো একটুখানি মুড়ি চানাচুর মিশিয়েও দিতে পারো। পাঁপড় ভেজে বা রোস্ট করে গুঁড়ো করে যদি এর মধ্যে মিশিয়ে রাখা যায় তাতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বাদাম দিয়ে, পাঁপড় দিয়ে বা ভাজা ছোলা যেগুলো কিনতে পাওয়া যায় খোলায় ভাজা, সেগুলো মিশিয়ে রেখে এরকম একটা স্ন্যাক্স কিন্তু ঘরে বানিয়ে স্টোর করে মোটামুটি 4-5 দিনের জন্য রেখে দেওয়া যায়। তো আমার কাছে এই মুহূর্তে পাঁপড়টা বাড়ন্ত, আর ভাজা ছোলাও নেই, বাদাম ছিল কাঁচা, সেটা দিয়ে কারি পাতা দিয়ে দিলাম জিনিসটা, ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ঠান্ডা হওয়ার পরে ওদেরকেও দিলাম, কন্টেনারে ভরে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।